চলুন দর্শক ফিরে যায় আমাদের আজকের অতিথি কবি এবং গীতিকবি মহসিন আহমেদের কাছে। ফিরে এলাম আবারও। শুরুতে যেটা বলছিলাম যে লেখালেখি করছেন অনেকদিন ধরে, একদম শুরুর দিকে যদি আমরা যেতে চাই যে এই যে কঠিন একটা গুণ, কারণ লেখালেখির মাধ্যমে কিন্তু মানুষের সকল অনুভূতিগুলোকে কলমের মাধ্যমে একটা কাগজে উপস্থাপন করা যায়। তো সেই দৃষ্টিকোণ থেকেই যদি একটু জানতে চাই যে কিভাবে শুরুটা হয়েছিল। একেবারে শৈশবেই বলা চলে, কারণ এই সত্তাটা আসলে জন্ম থেকেই মনে হয় তৈরি হয়। আমি ব্যক্তিগতভাবে খুব একাকিত্ব আমাকে খুব গ্রাস করতো খুব শিশুকাল থেকেই। এই একা থাকার ভাবনা থেকেই আমার মনে হয় আমার ভেতরে লেখক সত্তাটা তৈরি হয়। আমি যখন খুব ছোট্ট তখনই আমি খুব নীরবে একাকী সময় কাটাতাম। যখন ছেলেরা দুরন্ত মনায় মেতে থাকতো আমি ভাবতে ভাবতে নিজের ভেতরে একটা অদৃশ্য সুর এসে ভর করতো। সেই সুর আমাকে আস্তে আস্তে গানের দিকে, কবিতার দিকে, ছড়ার দিকে নিয়ে যায়। আমি খুব ছোটোকাল থেকে রেডিও শুনতাম। রেডিও শুনতে একটা অভ্যাস তৈরি হলো। নিয়মিত যে গানগুলো শুনতাম, গানগুলোর কথাকে উপলব্ধি করার চেষ্টা করতাম। এখানে ছন্দ থাকতো, কাব্য থাকতো, এগুলোকে জানার বোঝার চেষ্টা করতাম। সেই থেকে মনে হচ্ছে যে আমিও তো পারি, আমার ভেতরে ভাবনা আছে, আমি লিখতে পারি, বলতে পারি। এটাকে একটু গুছিয়ে করতে পারলে হয়তো এটা শিল্প হয়ে উঠবে। এভাবে আস্তে একসময় আমি রেডিওতে ছড়া লিখে পাঠাতাম। তখনও ছন্দটা খুব ভালো জানতাম না। তৎকালীন সময়ে মোহাম্মদ রফিকুজ্জামান বাংলাদেশের প্রখ্যাত গীতিকবি। ছোটবেলার কথা বলছিলেন, মাঝখানে একটু বলি, এটা আপনি কোন সময়কার কথা বলছিলেন? এই সময়টা 2000 সালের পরপরই, 97, 98, 99 সাল। তখন আমি খুব ছোট, 8-10 বছর বয়স। ও সময় থেকে আমি রেডিও শুনি। এই শোনার মধ্য দিয়েই আমার মনে হচ্ছে যে আমি লিখতে পারবো। আমি তখন একটু চেষ্টা করি। যখন শুনতাম যে রেডিওতে আমাদের মতো বিভিন্ন অঞ্চল থেকে অনেকের নাম বলা হয়, অনেকে গান শুনতে অনুরোধ করে, তখন আমি শুনতাম বিভিন্ন একটা বিনিময় নামক একটা অনুষ্ঠান হতো। সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে মোহাম্মদ রফিকুজ্জামান, প্রখ্যাত গীতিকবি বাংলাদেশের, তিনি গান লেখার কলা কৌশল শেখাচ্ছেন। তখন থেকে আমার আগ্রহ জাগলো, তাহলে আমিও তো গান লিখতে পারি, আমিও চেষ্টা করে দেখি। আমি কিছুদিন পরে কিছু গান লিখে রেডিওতে পাঠানোর পরে তিনি গানগুলো পড়লেন এবং তিনি বাহ বলে, চমৎকার বলে যে উপস্থাপন করেছেন, সেই থেকে আমার ভিতরে আরও আগ্রহ জাগলো। তারই ধারাবাহিকতায় আমি বাংলাদেশ বেতার এবং টেলিভিশনে দুটো পাণ্ডুলিপি জমা দিই এবং সর্বকালের রেকর্ড মার্ক বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে মোহাম্মদ রফিকুজ্জামানের ভাষ্যমতে সর্বোচ্চ নাম্বার পেয়ে আমি তালিকাভুক্ত গীতিকার হই বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশন দুটোতেই। গান লেখালেখির শুরুর কথাটা তো জানলাম, তো এরই মধ্যে আমার খুব জানতে ইচ্ছে করছে যে যে গানগুলো লিখেছেন তেমনই উল্লেখযোগ্য কয়েকটা গানের কথা যদি একটু বলতেন। গানগুলো আসলে আমি তো মূলত গানের কবি, গানের কবিতা লিখি। সেই গানগুলো যখন সুরে আরোপিত হয় তখন সেটাকে গান বলা চলে, তার আগ পর্যন্ত সেটা গীতি কবিতা। তবে এ পর্যন্ত যে গানগুলো হয়েছে আমার তৃপ্তির জায়গাটা একেবারে খুব হয়তো অনেক মজবুত, যার জন্য আমি আমার কোনো কর্ম নিয়ে এখনও তৃপ্ত হতে পারিনি। যে গানগুলো হয়েছে, এই গানগুলো আমি যেভাবে চেয়েছিলাম সুর হবে, যেভাবে গায়কী হবে, সেটা হয় নাই। ডেইলি স্টার অ্যাওয়ার্ড 2015 সালে আমি প্রথমবার ডেইলি স্টার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। সারা বাংলাদেশে অসংখ্য প্রতিযোগী সেখানে অংশগ্রহণ করে, সেই প্রতিযোগিতায় আমি প্রথম হয়েছিলাম। চিন্ময়ী সম্মেলনকান্তে সেই প্রোগ্রামটা হয়েছিল। ওখানে আমার একটা গান ছিল, শহীদ মিনার পেরিয়ে এখনো কার জন্য হল হয়ে, আঁকা বাঁকা পথে হেঁটে যায় লালবাগে, ফিরে যায় আমি 1000 বছর আগে। আমাদের ঐতিহ্য নিয়ে সেই গানটি গিয়েছিলেন তখনকার শারমিন সুলতানা সমিত চিরকুট ব্যান্ড। কিন্তু গানটি আমার মনমতো সুর হয়নি বলে আমি তাদেরকে ওই মঞ্চে পুরস্কার গ্রহণ করার পরে বলেছিলাম, এই গানটি আপনারা আর কখনো বাজাবেন না। সেই থেকে হয়তো গানটি বন্ধ হয়ে গেছে। আমি চাইবো যে এই গানগুলো আবার নতুন করে সুর করতে। এই যে আপনি বলছিলেন যে আমার মন মতো হয়নি বা হচ্ছে না বা ভালো হবে, এই যে আকাঙ্ক্ষার জায়গা, এটাই কিন্তু একজন শিল্পীকে অনেক বড় উচ্চতায় নিয়ে যায়। আমার ভাবনাটার জায়গা থেকে আমার গুরু মোহাম্মদ রফিকুজ্জামান, আমার মনে হয় তাকে না পেলে আমি শৈশবে হয়তো আমার গান লেখার পথে আসা হতো না। আমি যখন তার গান শুনি, সেই রেল লাইনের দ্বারা মেঠোপট্টার পারে দাঁড়িয়ে, দুঃখ আমার বাসর রাতের পালঙ্ক, তখন মনে হয় এমন একটি গান যদি না লিখতে পারি জীবনে, তাহলে আমার মনে হয় লেখালেখির কোনো সার্থকতা নেই। তখন থেকে আমার ভিতরে একটা অতৃপ্তি কাজ করে যে আমি আমার সর্বোচ্চটুকু করার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। যদিও মোহাম্মদ রফিকুজ্জামানের ভাষ্যমতে তার পরবর্তী প্রজন্মের বাংলা গানের যারা নেতৃত্ব দেবে তাদের মধ্যে মোহাম্মদ মহসিন আহমেদ একজন। তো আমার কাছে ব্যাপারগুলো খুব আশ্চর্য লাগে যে মোহাম্মদ রফিকুজ্জামান, আবিদ আনোয়ার, মুন্সী ওয়াদুদ, মিল্টন খন্দকার, তারা যখন বলেন যে মহসিন আহমেদ ভালো করছে, ভালো লিখছে, এবং তরুণ প্রজন্মদের নিয়ে যে গানের বর্তমান গবেষণা হচ্ছে, আলোচনা হচ্ছে, প্রবন্ধ হচ্ছে, সেই সকল প্রবন্ধেও দেখা যায় প্রথম সারিতে আমার নাম আসছে। হ্যাঁ, ডক্টর তপন বাগচি কিছুদিন আগে জনকণ্ঠে একটি
প্রবন্ধ লিখেছেন যে তরুণ প্রজন্মের শ্রেষ্ঠ গীতিকবিদের মধ্যে মহসিন আহমেদ অন্যতম। জীবনের এই যে প্রাপ্তিগুলো, এই প্রাপ্তিগুলো না, এই সম্মানগুলো না অনেক কিছুর ঊর্ধ্বে, এগুলো কোনো কিছুর সঙ্গে আসলে মেলানো যায় না। আচ্ছা, ছোটবেলায় বাবা মা তাহলে কি চাইতেন যে আপনি কি হবেন বড় হয়ে? সিরিয়াস পড়াশোনা করব, পড়াশোনা করে হয়তো ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে জগতের সবাই যদি আমি একটা গতানুগতিক পথেই ভ্রমণ করি, তাহলে জগতের বিচিত্রতা রইল না। আমার ভিতরে যে প্রতিভা আছে, আমার যে লেখা শক্তি আছে, আমার যে কাব্যভূত আছে, শিল্পভূত আছে, এটা হয়তো ম্লান হয়ে যাবে। এবং আমিও যা চেয়েছিলাম যে আমি সিরিয়াস কোনো কাজে জড়াবো না জীবনে, যার জন্য আমি পারিও না। সংসার জীবনে একেবারে নিজেকে সফল বলতে পারছি না। এই জন্যই, কারণ লেখালেখি ব্যাপারটা আমার এরকম যে আমি অনেক ক্ষেত্রে ভুলে যাই আমি কি করব। আমি হাঁটতে হাঁটতে, রাস্তায় চলতে চলতে আমার ভিতরে একটা অদৃশ্য সুর এসে ভর করে, তখন পথ বলি অন্য পথেও চলে যাই। অনেক সময় ঘরে ফিরতে অনেক দেরি হয়ে যায়, এতে পরিবার পরিজন অসন্তুষ্ট হয়। মানে আমার মনে হচ্ছে যে সিরিয়াস জীবনটা আমার পক্ষে সম্ভব না। আমি ব্যক্তিগত জীবনে একাধিকবার চাকরিতে হয়ে গেছি, কিন্তু মনে হয়েছে এই ধরাবাঁধা জীবনটা আমার জন্য না। আমার মনে হয় লেখালেখির জন্য আমার জীবন, আমার স্বাধীনভাবে চলতে হবে, স্বাধীনভাবে বাঁচতে হবে। আমি একেবারে গুড় ব্যস্ততার ভেতর দিয়েও রাস্তার গাড়ির হর্ন বাজছে, আমি সেখানে বসে বসে লিখতে পারছি। আমার মনে হচ্ছে পেছন দিয়ে রোলার চলে যাচ্ছে, কিন্তু আমি আমার ধ্যানেই আছি। এই ধ্যান আমাকে কেউ ভঙ্গ করতে পারেনি। আপনি তো বর্তমানে শিক্ষকতা পেশা নিয়ে ব্যস্ত আছেন, তাই না? যদি একটু বলতেন সেই সম্পর্কে। জি, আমি দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছি, পাশাপাশি বর্তমানে হচ্ছে বাংলাদেশ মহিলা বিষয়ক অধিদপ্তরের একটি প্রোগ্রাম আছে, কিশোরী ক্লাব, ওটার একটা প্রজেক্ট আছে। ওই প্রজেক্টের আবৃত্তি শিক্ষক হিসেবে কাজ করছি। এর পাশাপাশি আমাদের অঞ্চলের যে সামাজিক সংগঠনগুলো আছে, পরিবেশ, দুর্নীতি, সামাজিক যত অসঙ্গতি, এগুলো নিয়ে আমি কাজ করছি। তাছাড়া বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী শ্রীপুর উপজেলা শাখার আমি সাধারণ সম্পাদক, শ্রীপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। অনেকগুলো সংগঠন করার পাশাপাশি নিজের ব্যক্তি জীবনকে গোছানো এবং লেখালেখি করে আমার পক্ষে ব্যক্তি জীবনটাকে গোছানো সম্ভব হয়নি। এবং আমার মনে হয় যে এভাবেই আমি ভালো আছি। আমি আত্মতৃপ্তি পাই লেখালেখির মধ্য দিয়ে, আত্মতৃপ্তির মধ্য দিয়ে বেঁচে থাকতে চাই। আচ্ছা, আবৃত্তির প্রসঙ্গটা যেহেতু এলো, খুব লোভ হচ্ছে একটা আবৃত্তি যে শুনতে চাই আপনার কাছে। অল্প করে পাঠ করবো। এটা মূলত গীতি কবিতা। এই গীতি কবিতাটাই আমি পাঠ করার চেষ্টা করছি। শ্রাবণীর চোখে খাখার উদ্দূর, আগুন চাইনি আমি, প্রশ্ন আমার একটাই শুধু, শ্রাবণেও কেন মরু ঝড় দুদু, কাদম্বরীর খোপায় কে আর গন্ধ পাইনি আমি। ধীরে ধীরে সব মুখর সময় এভাবে হারিয়ে যাবে, বর্ষা বিলাসী চতুর চাতকী সীমানা ছাড়িয়ে যাবে, এমন তো কোনো বিষাদের গান এখনো গাইনি আমি। বৃষ্টির যত জমানো আবেগ নীরবে ঝরাতে এসে, সেই জলটুকু দু চোখে আমার গোপনে গড়াতে এসে, এমন স্রোতেই বাসালো যেখানে কখনো যাইনি আমি। এই যে কবিতা লিখছেন, নিশ্চয় অনেকগুলো কবিতা লেখা হয়েছে এই পর্যন্ত। তো এই কবিতাগুলোতে আসলে কোন বিষয়বস্তুগুলোকে আপনি তুলে ধরার চেষ্টা করেন? আমি মূলত আধুনিক গান বা আধুনিক কবিতা, পাশাপাশি আমার দেশপ্রেম, দেশের গান, দেশাত্মবোধ যেখানে থাকে এমন ধরনের কবিতা, গান, ছড়া রচনা করার চেষ্টা করি। এর পাশাপাশি আমি যেটা করছি সেটা হচ্ছে খুব অল্প কথায় জাপানি ধারার, সেটাকে বলা হয় হাইকো। মানে খুব ছোট্ট কথায় লেখা হয়, খুব টাচি হয় হৃদয় থেকে। যেমন আমি আপনাকে ছোট্ট করে বলি, যদি একটা হাইকো বলি, দুধের মাছি খাওয়ার শেষে বলে টহলে আছি। মানে রক্ষক কি বক্ষক, খুব অল্প কথায় একটা থিমকে তুলে ধরা, এটাকে বলা হয় হাইকো। বর্তমান প্রজন্মে যারা হাইকো রচনা করছেন বাংলাদেশে, যদি হাতে গোনা 2-4-5 জনকে ধরা হয়, তাহলে সেখানেও আমার নাম প্রথম সারিতেই আসে। লেখালেখির সঙ্গে তো অনেকদিন ধরে আছেন। যদি গানের প্রসঙ্গে আসতে চাই, যতটুকু জানি যে 300-র অধিক গান আপনার লেখা হয়ে গিয়েছে। তো এই শুরুটা করেছিলেন তো নিশ্চয়ই ছোটবেলা থেকে, কিন্তু এই যে বিষয়বস্তুগুলো আসলে কি কেন্দ্রিক থাকে, কিংবা একটা গান লেখার জন্য মানে শুরুতে কোন ভাবনাটার প্রয়োজন হবে, প্রিপারেশনটা কেমন থাকে আপনার? এটা আসলে বলে কয়ে হয় না। আমি চাইলেও জোর করে লিখতে পারবো না। আবার আমার যখন ভেতর থেকে অনুভূতি সৃষ্টি হয়, তখন সেটা গভীর, বললাম না, গভীর ব্যস্ততার ভেতর দিয়ে হয়ে যাচ্ছে। একটা অদৃশ্য সুর গুনগুন করছে। মধ্যরাতের ট্রেনে তুমি আসবে জেনে আমি পথেই আছি দাঁড়িয়ে, রাতের পাখি নীল জোনাকি ডাকছে দোহাত বাড়িয়ে। আপনি প্রায়োরিটি দিচ্ছেন দেশাত্মবোধকে আমি বেশি গুরুত্ব দিচ্ছি, পাশাপাশি আধুনিক গান। অজান্তে একটা সুর আসে, সেই সুরটাকে আমি সাজানোর চেষ্টা করি। তারপরে এখানে কাব্য, শিল্পমান, উপমা, উৎপেক্ষা, রূপক, চিত্রকল্প, সমাশক্তি ইত্যাদি সমন্বয়ে একটি শুদ্ধতম গীতি কবিতা
বা কবিতা হয়ে ওঠে। আপনি যখন একটি পরিপূর্ণ গানের কাজ করছেন, মানে যে গানটা আপনি লিখছেন এবং আপনি সুর করছেন, অন্য কেউ হয়তো গাইছে গানটা, তখন আপনার প্রিপারেশনটা কি আগে সুরের দিকেই থাকে তারপরে লিখছেন, এমন কিছু কি? না, মূলত কথা এবং কাব্যকে আমি বেশি প্রাধান্য দিয়ে থাকি। সুর হচ্ছে এমন এক জিনিস যে আমার ভালো লাগা, প্রত্যেকটা গানের সুর আলাদা হয় এবং অধিকাংশ দেখা যায় আমাদের ভেতরে, মানুষের ভিতরে ভিন্ন ভিন্ন অনুভূতি থাকে। এই অনুভূতির জায়গা থেকে এক একজন এক একভাবে সুর করে। যেমন আমার গান যারা সুর করেছেন এ পর্যন্ত, তাদের অধিকাংশের ক্ষেত্রে আমি সন্তুষ্ট না। হয়তো তারা শুনে অনেকে মন খারাপ করতে পারেন। কেন সন্তুষ্ট না? কারণ আমি যেভাবে সুর করি বা আমার ভেতর থেকে যেভাবে সুরটা আসে, তখন আমার ভাবনার সাথে তাদের সুরটা মেলে না। অনেক ক্ষেত্রে অনেকে প্রস্তাব করেন যে মহসিন আহমেদ, আপনি যদি নিজে সুর করে দেন আমি গানটা গাইতে প্রস্তুত আছি, কিংবা আপনি ভালো কোনো সুরকার দিয়ে সুর করাতে পারলে আমরা গান গাইতে প্রস্তুত আছি। অসংখ্য শিল্পী হচ্ছে আমাদের এখানে, কিন্তু এখানে মৌলিক গান তৈরি করার মতো, মৌলিক গান গাওয়ার মতো আমাদের শিল্পী সেভাবে আসছে না আমাদের এখানে। মৌলিক রচয়িতা আছে, ভালো সুরকারের অভাব হচ্ছে। আজকে বিভিন্ন চ্যানেলগুলো তো আপনি তাই দেখবেন যে আমরা রুনা লায়লার গান করছি, আমরা মাহমুদুর নবীর গান করছি, আমরা সৈয়দ আব্দুল হাদীর গান গাচ্ছি, কিন্তু আধুনিক গান তো এখনও লেখা হচ্ছে, তখনও ছিল, কিন্তু এখন কেন মৌলিক গানগুলোর সংখ্যা কমে যাচ্ছে? এর পেছনের কারণ হচ্ছে যে ভালো সুরের অভাব। 300-র অধিক তো গান লেখা হয়েছে, কিন্তু এতগুলো গানের ভেতরে এমন কি কোনো গান আছে যে গানটা লিখতে গিয়ে অনেকগুলো পৃষ্ঠা আপনাকে ছিঁড়তে হয়েছে? আমার সচরাচর এমন হয় না, আমি বারবার সংশোধন করেছি। আর আজ থেকে প্রায় 10 বছর আগে আমরা খাতা কলমে লিখতাম, এখন হয়তো সেই সুযোগটা হয় না, যার জন্য এই পৃষ্ঠা ছেঁড়ার ব্যাপারটা আসে না এখন। আমি যে ভাবনা থেকে বললাম যে দেখা যায় অনেকের অনেক দিন লেখার পর, কারণ আপনি একটি কথা বলছিলেন যে একটা গান হয়তো 10 বছর আগে লিখেছেন, 10 বছর পরে আপনার মনে হলো যে না, পরের অংশটুকু আমি লিখতে পারবো। তো সেদিক থেকে বলছিলাম যে কখনো কি এমন হয়েছে যে একটা গান অনেকবার কারেকশন করতে হয়েছে, করার পরে তারপরে একটি পরিপূর্ণ গান আপনার মন মতো হয়েছে? অসংখ্যবার হয়েছে, তারপরও এটা মানে পরিশুদ্ধ হয়েছে বলে মনে হয় না। এটা তো স্বাভাবিক, এটা অতৃপ্তির জায়গা থেকে হয়। যেমন আমি যেটা আগেও বলেছি যে এই যে আমি লিখছি, আমার সবগুলো লেখা প্রকাশ হবে বা গান হবে, এটা আমি কখনোই ভাবি না। কারণ আমি মনে করি আমি যা লিখছি সেটা হচ্ছে গীতি কবিতা, গীতি কাব্য, যেটা রবীন্দ্রনাথ রচনা করেছেন, যেটা নজরুল রচনা করেছেন, সেটা একটা বই হবে। সময়ের পরিক্রমায় আজকে যাদের ভালো লাগবে তারা করবে, আগামী প্রজন্ম করবে। সেই পাণ্ডুলিপি থেকে পরবর্তী প্রজন্ম যেন সুযোগ পায় সেই গানগুলো করার জন্য। আমি জীবদ্দশা সব পেয়ে যাবো এমন প্রত্যাশা আমি করি না, এবং সেটা আমার প্রত্যাশা না। আমি টিকে থাকতে চাই, সময়ের সাথে, জোয়ারের সাথে আবার বেশি যেতে চাই না। আচ্ছা, এত গান লিখছেন, এত গান সুর করা হচ্ছে, কখনো কি ইচ্ছে করেছে যে আমিও একটু গান গাইতে পারি বা আমিও একটু চেষ্টা করতে পারি নিজের লেখা গানগুলো? না, আমার কখনোই, মানে আমার এটা হচ্ছে মনে হয় আমার জীবনের সবচেয়ে দুর্বল জায়গা, যে আমি লিখতে পারি, আবৃত্তি করতে পারি, কিছুটা অভিনয় করতে পারি, কিন্তু আমি গাইতে পারি না। গাওয়ার মতো যে শক্তিমত্তা, গাওয়ার মতো যে সুর, এটা আমার ভেতরে নেই। অতএব আমার কখনোই আগ্রহ জাগেনি যে আমি গান গাইবো বা গান গাওয়া উচিত। আমি নিজে নিজে গুনগুন করে নিজের মতো করে গাইতে পারি, কিন্তু সেটা সবার শোনার উপযোগী করে নয়। না হোক সেটা, কিন্তু অন্যরা যেন আপনার সুন্দর সুরের এই গানগুলো গাইতে পারে তেমনটা প্রত্যাশা থাকবে। একেবারে আমরা শেষের দিকে চলে এসেছি, যদি একটু বলতেন যে এখন তো নিয়মিত কাজ করছে, কিন্তু তারপরেও যে ভবিষ্যতে কি কি পরিকল্পনা রয়েছে আপনার কাজগুলো নিয়ে? জীবনে যেহেতু অনেক বেশি প্রত্যাশা নিয়ে আমি আমার জায়গা থেকে তৃপ্ত। আমি লেখালেখিটা ধারাবাহিক করে যাব, এবং আমার স্বপ্নের যে জায়গা, বাংলা সাহিত্যের যে আগামী প্রজন্ম, বাংলা কবিতার যে ধারা, এটার যে বাকবদল, সেই বদলের সাথে আমি নিজের যে শক্তিমত্তা সেটাকে প্রয়োগ করার চেষ্টা করব। বাংলা কবিতার যে শুদ্ধতম কাব্যময়তা থাকা প্রয়োজন, এ নিয়ে আমার কিছু আলোচনা, গবেষণা এগুলো করার ইচ্ছা আছে। এবং পাশাপাশি যে হাইকু, বাংলা ছড়া, এগুলো নিয়ে আমি কাজ করছি ধারাবাহিক। এই লেখালেখির ভেতর দিয়ে থাকতে চাই। শুভকামনা রইল আগামী দিনগুলোর জন্য। অনেক অনেক ভালো থাকবেন, দর্শকদের ভালোবাসা থাকবে আপনার সাথে সবসময়। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ বাংলা ভিশনকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরুত্তম, সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303-4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ব্রিটিশ দার্শনিক ব্রাট্রান্ড রাসেলের একটি উক্তি বলে বিদায় নিব আজ। তিনি বলেছেন, অপ্রয়োজনীয় জ্ঞান থেকে অনেক আনন্দ পাওয়া সম্ভব। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।